আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। কদমতলা পূর্ব বাসব স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া শিকদার, সহকারী শিক্ষক, প্রবাদী শাখা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি বিষয়টিকে বিশেষ বিষয় কেন বললাম জানো? কারণ হচ্ছে এই বিষয়টি শুধু আমাদের শিক্ষা জীবন নয়, শিক্ষা জীবন শেষে পরবর্তী জীবনকে এটি সমৃদ্ধ করবে। শিক্ষার্থীরা জানো, আমি আজ তোমাদের সাথে এই বিষয়ের কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? আমি এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে ত্রয়োদশ অধ্যায়। চলো তাহলে দেখে নিচ্ছি ত্রয়োদশ অধ্যায়ের নামটি কি। অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে তোমাদের সবাইকে বলবো, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি হাতে নাও এবং প্রয়োজনীয় কাগজ কলম নিয়ে বসে পড়ো। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিচ্ছি এই অধ্যায় থেকে আমরা কি কি জানব। শিক্ষার্থীরা, এতক্ষণ নিশ্চয়ই তোমরা তোমাদের বইটি হাতে নিয়েছ। দেখো তো তোমাদের বইয়ে কত সুন্দর সুন্দর ছবি আছে। এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে বাংলাদেশে কতগুলো ব্যাংকের ছবি। আচ্ছা, তাহলে চলো আমরা মূল আলোচনায় যাচ্ছি। এখানে আমরা কি জানব? বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অর্থ কি আমরা সবাই জানি কম বেশি, তাই না? কিন্তু অর্থনীতির ভাষায় অর্থ বলতে যা বিনিময়যোগ্যতা রয়েছে তাকেই বোঝায়। আর ব্যাংক কি? যেখানে আমরা অর্থ সম্পদ গচ্ছিত রাখি, সেটাই হচ্ছে ব্যাংক। এবং ব্যাংক কতগুলো কাজ করে থাকে সেগুলো কি? ব্যাংক মানুষের অর্থ আমানত রাখে এবং প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এই অধ্যায়টির মধ্যে কি কি আছে তা একটু জেনে নিচ্ছি। এই অধ্যায়ের মধ্যে আমরা যা যা জানবো সেগুলো হচ্ছে সরকারি অর্থব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশ সরকারের আয়সমূহ চিহ্নিত ও ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থার ধারণা দিতে এবং এর ধরন ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবো, দারিদ্র্য বিমোচন ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা বর্ণনা করতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে সচেতন হব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই বিষয় সম্পর্কে এই অধ্যায়ে ধারণা লাভ করব। আমরা তাহলে একটু পড়ে নিচ্ছি। বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে আমরা এখান থেকে কী জানতে পারলাম? বাংলাদেশ মানুষের জানমালের নিরাপত্তা, দেশ রক্ষা, প্রশাসন, অর্থনৈতিক কর্মকাণ্ড সবগুলোর জন্য কে দায়িত্ব পালন করে? সরকার দায়িত্ব পালন করে। সরকারের এই ভূমিকা পালনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এই যে দায়িত্বগুলো পালন করতে হয় তা তো সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে বিভিন্ন কর্মী রয়েছে, তাদেরকে অর্থের বিনিময়ে কাজটা তারা করে থাকে। এই বিল মেটাতে বাংলাদেশ সরকার কখনো কখনো করের হার বৃদ্ধি করে নতুন ক্ষেত্রে কর আরোপ করে কর বহির্ভূত আয়েরও ব্যবস্থা করে থাকে। এই যে টাকা সরকার কোথা থেকে পায়? বিভিন্ন করের মাধ্যমে, এবং করের বাইরেও কিছু কাজ করে সরকার এই টাকাটা পেয়ে থাকে। বাংলাদেশের সরকারের স্বাধীনতা পরবর্তী সময়ে গড়ে তুলেছে প্রশাসন, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকসহ কিছু ক্ষেত্রভিত্তিক ব্যবস্থাপনা। অর্থব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে কি জানলাম? বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা বা ব্যবস্থাপনা রয়েছে। এই ব্যবস্থাপনা দুটোর মধ্যে ব্যবস্থাপনাগুলোর মধ্যে অর্থ ব্যবস্থা এবং ব্যাংক ব্যবস্থা হচ্ছে সরকারের দুটি গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম ব্যবস্থাপনা। সময়ের পরিবর্তনের সাথে এ দুটি ব্যবস্থার কার্যাবলী পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আগে এগুলোর কার্যক্রম খুব কম ছিল, কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। কেননা যেহেতু জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার জীবনযাত্রার মানের সাথে সাথে তার অর্থের প্রবৃদ্ধি বাড়ছে, প্রয়োজন বাড়ছে, তাই এই দুটির কার্যাবলী বৃদ্ধি পেয়েছে। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। এই যে জনসাধারণ তাদের টাকা, যখন তারা নিজেদের প্রয়োজনীয় টাকাগুলো প্রয়োজনগুলো মেটানোর পর যে অর্থটা থাকে, সেই অর্থটা কিন্তু তারা ব্যাংকে জমা রাখে। সময়ের পরিবর্তনে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে গড়ে তুলেছে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ বিভিন্ন
কতগুলো আর্থিক প্রতিষ্ঠান, এই যে এই সঞ্চয় এবং জমাদান এতগুলো মানুষের কাজ সরকারের পক্ষে টাকা গচ্ছিত রাখা সম্ভব নয়, তাই সে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। এ অধ্যায়ে আমরা বাংলাদেশ সরকারের আয়ের উৎস, ব্যয়ের খাত, ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হব। তাহলে আমরা এখানে কি জানলাম? আমরা কি জানবো? সরকার কীভাবে টাকাটা আয় করে, কোথায় খরচ করে এবং কোন ব্যাংকের মাধ্যমে সে খরচগুলো করে সে সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমেই আমরা জেনে নিচ্ছি সরকারি অর্থ ব্যবস্থার ধারণা, মানে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা আমরা জানব। সরকারি অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখার নাম কি? সরকারি অর্থব্যবস্থা। সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি বোঝায়। এ সম্পর্কে অধ্যাপক ডাল্টন বলেন, সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। সেটা কি করে? আমরা এই সংজ্ঞাটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে কি দেখব? সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয়, সরকারি কোনটা? দুইটি দিক, আয় এবং ব্যয়, এবং এদের একটির সাথে অপরটির সমন্বয় বিধান করে, একটার সাথে একটা সমন্বয় করে। আচ্ছা দেখো, আমি যদি বলি আমার গড়ে খরচ হয় 20 টাকা, কিন্তু আমার আয় যদি হয় 5 টাকা, তাহলে কি সেটা সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? আয় এবং ব্যয় দুইটার মধ্যে একটা সমন্বয় তৈরি করতে পারে। এই সমন্বয়ের কাজটি করে থাকে সরকারি অর্থব্যবস্থা। অর্থনীতির এই শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ, বিনিয়োগ সংক্রান্ত সমস্যা এবং সেসবের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই শাখাটায় কি থাকে? সরকারের আয় ব্যয় থাকে। শুধু সরকার নয়, রাষ্ট্রের সকল ধরনের আয় ব্যয় এবং ঋণ, বিনিয়োগ সবগুলো থাকে। আচ্ছা, বাংলাদেশ সরকারের আয়ের উৎস। এই যে বাংলাদেশ সরকার দেশের জনগণের জন্য এত অর্থ নিয়ে আসে, সেগুলো কোথা থেকে নিয়ে আসে? নিশ্চয় সরকার সেগুলো একটা মাধ্যম থেকে নিয়ে আসে। সেই মাধ্যমগুলোকে আমরা এখন চিহ্নিত করব। দেখো, বাংলাদেশ সরকারের জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে আয়ের উৎসটাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, যথা কর রাজস্ব, খ কর বহির্ভূত রাজস্ব। নিচে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোর বিবরণ দেওয়া হলো। কি করে? 2টা মাধ্যমে সরকার আয়টা করে থাকে। একটা হচ্ছে কর রাজস্ব, করের মাধ্যমে, আরটা কি? করের বাইরে। আচ্ছা, তাহলে কর রাজস্বগুলো কি কি দেখি আমরা একটু। বাংলাদেশ সরকার দেশের জনগণ ও বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। কর রাজস্ব কাকে বলে দেখো তো তোমরা একটু। বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে। কোথায়? জনগণের উপর বিভিন্ন ব্যবসা এবং শিল্প কারখানার উপর যে কর ধার্য করে এবং তা থেকে যে প্রাপ্ত আয় হয় তাকে কর রাজস্ব বলে। বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের উৎসসমূহ নিম্নরূপ। অর্থাৎ কোথা থেকে কর রাজস্বগুলো পেয়ে থাকি? কোথায়? বাণিজ্যিক শুল্ক। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো বাণিজ্যিক শুল্ক। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? বাণিজ্যিক শুল্ক। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্যিক শুল্ক বলা হয়। বাণিজ্যিক শুল্কটা কি? দেশের আমদানি রপ্তানির উপর যে কর ধার্য করা হয় সেটাই হচ্ছে বাণিজ্যিক শুল্ক। আর বাণিজ্যিক শুল্কটা হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। আবগারি শুল্ক। আবগারি শুল্কটা কি? দেশের অভ্যন্তরের উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়। এটা কোথায় করা হয়? বিভিন্ন ক্ষতিকর দ্রব্য যখন আমরা ভোগটা হ্রাস করতে চাই সরকার তখন করে থাকে। যেমন সিগারেটের উপর নিষেধাজ্ঞা হয়। তোমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখে থাকো সিগারেটের প্রত্যেকটি প্যাকেটের গায়েও সেটা লেখা থাকে। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ঔষধ, স্প্রিট, দেশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়। আয়কর আমরা তো নাম শুনেছি, তাই না? বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে বলা হয় আয়কর। আয়কর কাকে বলে? জনসাধারণের আয়ের উপর, প্রত্যেকটা জনগণ যখন তারা একটা আয় করবে সেই আয়টার উপর যে কর ধার্য করা হয়েছে সেটাই হচ্ছে আয়কর। যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। কাদের আয়
কর করা হয়। যাদের আয়টা অনেকটা বেশি, একটা নির্দিষ্ট সীমা আছে সরকারের, সেই সীমার উপরে যাদের আয় তাদের কাছ থেকে আয়কর নেওয়া হয়। মূল্য সংযোজন কর, আমরা ভ্যাট নামটা শুনেছি তাই না? এটার পূর্ণ নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর বাংলায় হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থায় ভ্যাট নামে পরিচিত। বর্তমান আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। সম্পূরক শুল্ক, অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। এটি বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান উৎস। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। ভূমি রাজস্ব, ভূমি ভূ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাত সরকারের আয় কিছুটা কম। বাংলাদেশের ভূমি কিন্তু কম নয়, ছোট হলেও কম নয়। এ রাজস্ব খাতের কিন্তু অনেক আয় করতে পারত, যেহেতু সরকার 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করেছে। কত বিঘা পর্যন্ত? 25 বিঘা পর্যন্ত। তাই এই খাতে সরকারের আয়টা অনেকটা কম। যদি সরকার চাইতো তাহলে এই খাত থেকে কিন্তু অনেক আয় করতে পারত। নন জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট, বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রচুর অর্থ উপার্জন করে। রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়। এতেও সরকার যথেষ্ট আয় করে। যানবাহন কর, বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। আমরা কি জানতে পারি যানবাহন করটা কি? বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য যে কর প্রদান করা হয় সেটাই হচ্ছে যানবাহন কর। মাদক শুল্ক, সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি মাদক দ্রব্যের উপর শুল্ক বসিয়ে কিছু আয় করে। বিদ্যুৎ শুল্ক, বিদ্যুতের উপর আরোপিত শুল্ক থেকেও সরকারের আয় হয়। অন্যান্য কর ও শুল্ক, উপরে বর্ণিত শুল্ক বা কর ছাড়াও আরও কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় করে। এর মধ্যে রয়েছে আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, বিদেশ ভ্রমণের উপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর ইত্যাদি প্রদান। কর বহির্ভূত শুল্ক, আমরা কি প্রথমেই কর বহির্ভূত রাজস্ব আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম। সরকারের আয়ের উৎস দুইটা, একটা হচ্ছে করের উপর আয়, আরেকটা হচ্ছে কর বহির্ভূত। এখন আমরা কর বহির্ভূত আয়গুলো কি সেটা আমরা একটু দেখে নিব। বাংলাদেশ সরকারের কর বহির্ভূত কর ও শুল্ক ছাড়াও আরও অনেক উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে। বাংলাদেশ সরকার কি করের বাইরেও কতগুলো রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলে। নিম্নে এসব উৎসগুলো সমূহ আলোচনা করা হলো। কি কি? লভ্যাংশ বা মুনাফা, সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকে বছরের শেষে লভ্যাংশ বা মুনাফা পেয়ে থাকে। সুদ, সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে কিছু আয় হয়। অর্থনৈতিক সেবা, সরকারের জনসাধারণের কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমে আয় করে। এগুলোর মধ্যে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশনের স্কিম, বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতি সমূহের অডিট স্কিম, সমবায় সমিতির রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতি থেকেও কর বহির্ভূত রাজস্ব আয় হয়। সাধারণ প্রশাসন, বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে থাকে। দেখো শিক্ষার্থীরা, সাধারণ প্রশাসন থেকে যখন আমরা কোনো থানায় ডায়েরি করতে যাই, কোনো অভিযোগ দাখিল করতে যাই, তখন কিন্তু আমাদের একটি ফি প্রদান করতে হয়। সেটা হচ্ছে কর বহির্ভূত একটি আয়। রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস, তবে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে এ খাত থেকে অধিকতর আয় সম্ভব। ডাক বিভাগ, দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারের আয়ের অন্যতম উৎস। যদিও বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে ডাক বিভাগ থেকে সরকারের আয় অনেকটা কমে গিয়েছে। তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারের আয়ের আরও একটি উৎস। বন থেকেও সরকারের প্রচুর অর্থ আয় করে থাকে। বাংলাদেশের বনাঞ্চল থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রির মাধ্যমে সরকার আয় করে। টোল ও লেভি, টোল আমরা শব্দটা চিনি তাই না? টোল ও লেভির মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে। টোল হলো এক ধরনের রাজস্ব আয় যা আয়ের উপর নির্ধারিত আয়করের মতো নয়।
সরকার জনগণের সেবা বাবদ বিভিন্নভাবে কর গ্রহণ করে, যেমন ব্রিজ, সেতু, কালভার্ট, ঘাট, পারাপার, তারপরে ইট, হাট বাজার প্রভৃতি থেকে সরকার অর্থ আদায় করে, যা টোল হিসাবে পরিচিত। কোথায় করে? আমরা যখন কোনো ব্রিজ, বড় ধরনের সেতু পার হয় তখন কিন্তু একটা টোল প্রদান করতে হয়। ফ্লাইওভারগুলো, তোমরা যখন ঢাকা শহরে চলাফেরা করো তখন দেখবে ফ্লাইওভারগুলো অতিক্রম করার পর কিছু টাকা আমরা প্রদান করে থাকি, সেটাকে টোল বলা হয়। আর এই আয়টা সরাসরি সরকারের কোষাগারে জমা হয়। আচ্ছা, আর এটা থেকে সরকারের আয় হয়। আবার কুরবানির সময় বিভিন্ন মাঠ ইজারা দেওয়া হয়, সে থেকে যে আয়টা হয় সেটাও সরকারের কোষাগারে জমা হয়ে থাকে। লেভি হলো বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত কিছু ধরনের রাজস্ব, যেমন পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব। লেভিটা কি? কখনো কখনো সরকার রাষ্ট্রের উন্নয়নের জন্য কোথাও কোথাও বিশেষ বিশেষ কাজের জন্য কিছু কিছু রাজস্ব আদায় করে থাকে। যেমন পদ্মা সেতু নির্মাণের সময় সরকার জনগণের উপর থেকে একটি অল্প কিছু অর্থ আদায় করেছিল, সেটাকে লেভি বলা হয়ে থাকে। ভাড়া এবং ইজারা, সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমে সরকার আয় করে। জরিমানা, দ্বন্দ্ব এবং বাজেয়াপ্তকরণ প্রভৃতির মাধ্যমে সরকার প্রতি বছর আয় করে থাকে। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত সম্পর্কে এতক্ষণ তো জানলাম শিক্ষার্থীরা সরকার কিভাবে আয় করে থাকে। এখন আমি তোমাদেরকে জানাবো এই যে সরকার আয় করে, কেন আয় করে? আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য, সুন্দর করার জন্য। আর এই সুন্দর করতে গিয়ে সরকার কি করে? ব্যয় করে থাকে। আচ্ছা, ব্যয়ের খাতগুলো আমরা জানব। বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন বিপুল অর্থ ব্যয় করে থাকে। দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। কোথায় করে থাকে? সামাজিক উন্নয়নে করে। ভৌত অবকাঠামো নির্মাণ, অবকাঠামো তো আমরা বুঝি রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ, এগুলো। মানব সম্পদ উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে থাকে। এছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডেও ব্যয় করতে হয়। সরকারি ব্যয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করা এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা। সরকার কোথায় ব্যয়টা করতে চায়? উৎপাদনশীল খাতে, যেখানে উৎপাদন হয় সেই সব জায়গায় সরকার ব্যয় করতে চায়। কেননা উৎপাদন খাতে যদি ব্যয় করা হয় তাহলে এর থেকে কিন্তু আবার সরকারের আয় হবে। সরকার দেশের সার্বিক বাজেট, রাজস্ব এবং উন্নয়নমূলক এই দুরকম ব্যয়ের জন্য বরাদ্দ করে থাকে। সরকার তাহলে কয় ধরনের ব্যয়টা করে থাকে? সরকার দেশের বার্ষিক বাজেট, রাজস্ব এবং উন্নয়নমূলক, মানে পুরোটো বছর চলার জন্য এক জুন থেকে পরে জুন জুলাইয়ের যে বাজেট, সে বাজেট পরিচালনা এবং উন্নয়নমূলক কাজে দু রকমের ব্যয় করে থাকে। সে ব্যয়টা কী কী দেখি। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতগুলো নিচে আলোচনা করা হলো। প্রতিরক্ষা বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীর বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ক্রয় ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। তাহলে বাংলাদেশ সরকার প্রধানত কোথায় বেশি ব্যয় করে থাকে? প্রতিরক্ষা খাতে। প্রতিরক্ষা তো আমরা বুঝি আমাদের দেশ রক্ষা, আমাদের জীবন রক্ষার জন্য সরকার এই ব্যয়টি করে থাকে। বেসামরিক প্রশাসন, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগসমূহের পরিচালনা ও উন্নয়ন, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। শিক্ষা, বাংলাদেশ সরকারের ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। স্বাধীনতার পর কিন্তু সরকার এই বাংলাদেশের জনগণকে শিক্ষিত করার জন্য অর্থ ব্যয় করে যাচ্ছে, এবং একবিংশ শতাব্দীতে এসে এই ব্যয়টা কিন্তু সরকার অনেক বাড়িয়ে দিয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার বিস্তারে নতুন নতুন কার্যক্রম যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া আনুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। শিক্ষার্থীরা, আনুষ্ঠানিক মানে কি জানো? এই পড়াশোনার পাশাপাশি যেমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিভিন্ন টিভি চ্যানেলে, তারপরে বয়স্ক শিক্ষা, তারপরে পথ শিশুদের জন্য শিক্ষা, এইসবগুলোকে বলা হয় আনুষ্ঠানিক শিক্ষা। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃ স্বাস্থ্য প্রভৃতি কর্মসূচি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। দেখো শিক্ষার্থীরা,
আমাদের শিক্ষাদানের পরে আমাদের স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম করে। আমরা যদি বর্তমান 2021 সালের কথা চিন্তা করি, তখন দেখো শিক্ষার্থীরা, 2021 সালে কিন্তু সরকার কোভিড নিয়ন্ত্রণের জন্য, কোভিড মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে সরকারের প্রচুর ব্যয় হচ্ছে। ঋণ ও সুদ পরিশোধ। দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণ ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। শিক্ষার্থীরা, আমরা এখানে কি জানলাম? সরকার কিন্তু দেশ পরিচালনার জন্য যে ভিতর থেকে যে আয়গুলো করে তা পর্যাপ্ত নয়, তাকে বিভিন্ন সময় ঋণ গ্রহণ করতে হয়। আর ঋণ গ্রহণ করলে ঋণের একটা সুদও হয়। আমরা দেখি বিভিন্ন দেশের থেকে সরকার ঋণ নিয়ে থাকে। আমরা বিশ্বব্যাংকের নাম শুনেছি, সেখান থেকে বাংলাদেশ সরকার কিন্তু ঋণ নিয়ে থাকে এবং ঋণ পরিশোধের জন্য সেটা যখন পরিশোধ করতে যায়, সুদে আসলে পরিশোধ করতে হয়। কৃষি, মৎস্য এবং পশুপালন। বাংলাদেশ সরকার এই খাতসমূহের প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা দেখবে বর্তমান সরকার কৃষিকাজ উন্নয়নের জন্য বিভিন্ন ভর্তুকি দিয়ে থাকে, বিভিন্ন উপাদান কেনার জন্য, কৃষি সংশ্লিষ্ট উপকরণ কেনার জন্য সরকার অনুদান এবং ঋণ দিয়ে থাকে। মৎস্য চাষ, পশুপালন, এগুলোর উপর কিন্তু সরকার এখন গুরুত্ব দিচ্ছে। পুলিশ, আনসার ও বর্ডার গার্ড। বাংলাদেশ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য। আবার তাহলে পুলিশ আনসার বাহিনী কোথায় কাজ করে? দেশের অভ্যন্তরে এবং বাইরের সীমানাকে রক্ষা করার জন্য। আবার সীমান্ত রক্ষা এবং চোরাচালান রোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। এই 3টি বৃহৎ বাহিনীর জন্য বাংলাদেশ সরকারের প্রচুর ব্যয় হচ্ছে। এটা আমরা কি জানলাম? 3টা বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বর্ডার গার্ড। বাংলাদেশের প্রতিরক্ষায় কয়টা বাহিনী কাজ করে? 3টা বাহিনী, পুলিশ, আনসার, বর্ডার গার্ড। এবং এই 3 বাহিনীর জন্য সরকারকে প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়েছে। বিচার বিভাগ ও কারা বিভাগ। বিচার বিভাগ ও কারা বিভাগে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, এই 2 বিভাগের ব্যবস্থাপনার প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আর এই ব্যয়টা কোথা থেকে করে? সরকার তার নিজস্ব আয় থেকে করে থাকে। রাজস্ব আদায়কারী বিভাগসমূহ। বাংলাদেশ সরকারের আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবকারী শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতি ব্যয় মেটানোর জন্য রাজস্বের একটি বিরাট অংশ ব্যয় হয়ে থাকে। বৈদেশিক কার্যাবলী। বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, বহির্বিশ্বের দেশের ও জনগণের স্বার্থ রক্ষার জন্য দূতাবাস প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সরকারকে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আমরা যখন বহির্বিশ্বের সাথে আমরা পরিবারে সাধারণত তোমরা ধরো তোমাদের পরিবারে যখন কোনো আত্মীয়তা রক্ষা করো, তখন কিন্তু অনেক খরচা হয়। আর সেক্ষেত্রে একটি দেশ যখন আরেকটি দেশের সাথে তার সম্পর্ক স্থাপন করে এবং জনগণের স্বার্থে দূতাবাস স্থাপন করে পরিচালনা করে, সেক্ষেত্রে কিন্তু সরকারের অনেক টাকা খরচ হতে থাকে, তাই না শিক্ষার্থীরা? 11 আবার অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা। দেখো শিক্ষার্থীরা, এত কিছুর পরেও কিন্তু সরকার, আমরা যখন জনগণ চাকরি করে তারা অবসর হওয়ার পরে তাদের জীবনযাত্রার মান উন্নত রাখার জন্য, সুন্দর রাখার জন্য অবসর ভাতা প্রদান করে থাকে। দেখো তাহলে শিক্ষার্থীরা, এখানে কি আছে? সরকারকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের অবসর ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সমাজ কল্যাণমূলক কার্যক্রম। সরকারের প্রতি বছর সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রচুর অর্থ বরাদ্দ রাখতে হয়। যেমন সমাজ কল্যাণ কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, বিভিন্ন সেমিনার, তারপরে অপ্রত্যাশিত ব্যয়। পরেরটা, এটা একটি গুরুত্বপূর্ণ ব্যয়। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এবং তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করে থাকে। এর জন্য সরকার কিন্তু একটু বড় অর্থ রাখতে হয়, কেননা কখন কি সমস্যা হয়ে যায়, কখন কি দুর্যোগ আসে। যেমন 2020 সালে যে করোনা মহামারী হয়েছে, সেখানে সরকার কিন্তু বিভিন্ন স্তরে মানুষকে সহায়তা করেছে। ঈদের মধ্যে শুভেচ্ছা ভাতা দিয়েছে, বেসরকারি শিক্ষকদের জন্য টাকা প্রদান করেছে। সেটা কিন্তু তাদের একটা সরকারের একটা অপ্রত্যাশিত ব্যয়। অন্যান্য খাত। উপরে উল্লিখিত খাত ছাড়াও সরকারের অন্য যেসব খাতে অর্থ ব্যয় করে থাকে তা হলো সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি শক্তি, খনি উৎপাদন এবং নির্মাণ প্রভৃতি।
তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম সরকার কোথায় কোথায় থেকে আয় করে, কোথায় কোথায় থেকে ব্যয় করে। বাংলাদেশ সরকারকে প্রতি বছরে উপরোক্ত খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। অনেক নতুন নতুন খাতও ব্যয়ের পরিমাণ প্রতি বছর ক্রমশই বেড়ে যাচ্ছে। এই যে ব্যয় করে সেইটা কিন্তু শেষ নয়, প্রতি বছরই এই ব্যয়ের মাত্রা বাড়ছে। তবে দেশের সমষ্টিক উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে এই যে ব্যয় বাড়ছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে শিক্ষার্থীরা। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা সরকারের অর্থ ব্যবস্থা, তারপরে সরকারের আয়ের উৎস, ব্যয়ের খাত সেসব সম্পর্কে ধারণা আমরা ধারণা লাভ করেছি। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি টপিকসগুলো আলোচনা করব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তবে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা এই বিষয়টি ভালোভাবে পড়বে এবং তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে বিষয়গুলো বারবার পড়ার চেষ্টা করবে। যেখানে নোট নেওয়ার প্রয়োজন সেখানে নিবে, এখানে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞাগুলো ভালোভাবে পড়বে। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফিজ।